রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। আর সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন, সুজন দাশগুপ্তের লেখা একেনবাবু সিরিজের বাউন্সি বল। গল্প পাঠ এবং বাপিবাবুর চরিত্রে আমি স্বাগত। গল্পের সূত্রধর এবং একেনবাবুর ভূমিকায় শিবম, প্রমথবাবুর ভূমিকায় শুভময়, তারেকের চরিত্রে সৌরভ, নাজরিনের ভূমিকায় মৌপর্ণা এবং অন্যান্য চরিত্রে শিবাশিস এবং সুজিত। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে বাউন্সি বল। কয়েকদিন হলো ভোরবেলায় ডিং ডং করে কেউ ডোরবেল বাজাচ্ছে। সেই আওয়াজে একেনবাবুর ঘুম ভাঙে কিনা জানি না, ভাঙলেও সারা শব্দ পাই না। প্রমথ আবার ঠিক ওই সময় বাথরুমে থাকে, সুতরাং বিছানা ছেড়ে উঠে দরজা আমাকেই খুলতে হয়। খুলে অবশ্য কাউকেই দেখতে পাই না, নিশ্চয় কোনো দুষ্টু ছেলের বদমাইশি। নিচের তলার অ্যাপার্টমেন্টে কিছুদিন হলো এক ইরানি দম্পতি এসেছে। তাদের বছর ছয়েকের একটা ছেলে আছে। আমার দৃঢ় বিশ্বাস কীর্তিটা ওই ছোড়ারই, কিন্তু প্রমাণ তো নেই। যদি ব্যাটাকে হাতে নাতে একদিন ধরতে পারি। সকালে কফি খেতে খেতে বেল বাজানোর কথাটা তুলতেই প্রমথ বলল, তুই ছেলে বলছিস কেন? মেয়েও তো হতে পারে। এই বিল্ডিংয়ে ওই বয়সী মেয়ে কোথায় শুনি? কারোর বাড়িতে বেড়াতে এসেছ হয়তো। আর কম বয়সী বা ধরছিস কেন? কি ইডিয়েটের মতো কথা বলছিস? কম বয়সে না হলে কোনো সুস্থ মস্তিষ্কের লোক এভাবে সকালে এসে কারো ডোরবেল বাজায় নাকি? হয়তো সুস্থ মস্তিষ্কের নয়। বিরক্ত হয়ে আমি আর একটাও কথা বললাম না। প্রমোদ তখন অন্য লাইন ধরল। ঘুম ভাঙলে তোর সমস্যাটা কি? এমনিতে তো অ্যালার্মের আওয়াজে উঠতিস, এখন না হয় ডোরবেল শুনে উঠেছিস। সত্যিই প্রমথের সঙ্গে কোনো সিরিয়াস আলোচনা করা যায় না। ওর একমাত্র উদ্দেশ্য আমাকে হেনস্থা করা। সেই স্কুল লাইফ থেকে করে আসছে। তাই একেনবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি মনে হয়? একেনবাবু কসরত করে টোস্টে মাখন লাগাচ্ছিলেন। কিসে কি মনে হয় স্যার? বড্ড বিরক্তি লাগলো আমার। এতক্ষণ কি আলোচনা চলছিল শুনছিলেন না আপনি? না না স্যার, শুনছিলাম। আসলে ব্যাপারটা একটু কনফিউজিং ঠিকই। কতদিন ধরে এটা চলছে স্যার? আমি তো খেয়ালই করিনি। তা করবেন কেন? আপনি তো দরজা বন্ধ করে ভোস ভোস করে ঘুমুন। এটা ঠিক বলেছেন স্যার। ভোরের দিকে ঘুমটা আমার একটু গাঢ়ই হয়। কিন্তু চিন্তা করছেন কেন স্যার? পরের বার সকালে বেল বাজলে দরজা খুলবেন না। এটা কি বলছেন? কেউ যদি বিপদে পড়ে এসে বেল বাজায়, ব্যাড নেইবার হয়ে খিল তুলে বসে থাকবো? সেটাও ঠিক স্যার। পরের দিন আমি বেল বাজার অপেক্ষা করলাম না। একটু আগে উঠে প্রমোদকে বললাম, তুই ডোরবেল না বাজা পর্যন্ত বাথরুমে কিন্তু যাবি না। উম, মামার বাড়ির আবদার নাকি? না, তুই যাবি না। প্রমোদ যাবেই, আমিও যেতে দেব না। এই রকম টানা হ্যাচড়ার মধ্যেই ডোরবেলটা আবার বাজলো। চল দেখি কে বাজাচ্ছে বলে ওকে প্রায় টানতে টানতে নিয়ে গেলাম। দরজা খুলে কাউকে দেখবো না ভেবেছিলাম, কিন্তু না, সামনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তুমি প্রতিদিন বেল বাজাও? আমি একটু ধমকের সুরেই জিজ্ঞেস করলাম। ছেলেটা বলল, হ্যাঁ। এরকম সোজা সাপটা স্বীকারোক্তি শুনবো সেটা ভাবিনি। বিস্ময়টা চেপে রেখেই জিজ্ঞেস করলাম, বেল বাজিয়ে পালিয়ে যাও কেন? প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আমার সাদা রঙের বলটা দেখেছো? না দেখিনি, কিন্তু সকালে এসে এভাবে বেল বাজাও কেন? কোথায় থাকো? কোনো উত্তর নেই। বো করে ঘুরে সিঁড়ি দিয়ে নিচে অদৃশ্য হলো। অতি তেদর ছেলে। আমি স্বাগতোক্তি করলাম।
আমার তো বেশ লাগলো। যা জানার জেনে তোর ফালতু প্রশ্নকে পাত্তা না দিয়ে দিব্যি চলে গেল। আমি চটেছি দেখে প্রমোদ বিশাল আমোদ পেয়েছে। ভেবেছিলাম এই বল আর বেলের ব্যাপারটা চুকে যাবে, কোথায় আর কি। বিকেলবেলা নিচের তলার অ্যাপার্টমেন্টের তারেক এসে হাজির। এই যে দাদা, কেমন আছেন? ভালো, তোমার কি খবর? আপনাদের দোয়ায় দাদা ঠিকই আছি। আচ্ছা দাদা, রায়ান এসেছিল? তারেক বাংলাদেশের, হরদম দোয়া, নাস্তা, গোসল, খালা, মুরব্বি এসব শব্দ ব্যবহার করে। তবে সব সময় নয়, আগে গোলমাল লাগতো, এখন বুঝতে পারি কি বলছে। রায়হান? আমাগো পাশের অ্যাপার্টমেন্টের ওই ভাড়াটেদের ছেলে, বুঝছেন? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে এসেছিল বটে, কিন্তু সে রায়হান কিনা সেটা তো জানি না। তাহলে রায়হান, আমি তো ওকে দেখা করতেই বলছিলাম। সাদা বলের খোঁজ করতে, তাও আবার এত সাত সকালে? আমি একটু শ্লেষের সঙ্গেই প্রশ্নটা জিজ্ঞেস করলাম। বুঝতে পারছি দাদা সরছেন। আসলে অত সকালে কেন এসেছিল তা জানি না। কদিন আগে ওদের বাসায় গেছিলাম, গিয়া দেখি বলটা হারাইয়া যাওয়ায় ভাবি ভীষণ রাইগা পোলাটারে বকাবকি করতেছিলেন। নিজেও খুঁজছিলেন। আমি তখনই কইলাম আশেপাশে খোঁজ খবর করতে, যদি কেউ দেখা থাকে। আমাদের মধ্যে যখন কথাবার্তা চলছে, একেনবাবু তখন ঘরে ঢুকলেন। আমাদের বৈকালিক কফি পানটা এই সময় হয়। আমাদের মানে আমার, প্রমথর আর একেনবাবুর। প্রমথর আজকে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তারেককে বললাম আমাদের সঙ্গে কফি খেয়ে যেতে। কফির জল চড়াতে চড়াতে একেনবাবুকে বললাম, সকালবেলায় বেল বাজানোর রহস্য উদ্ধার হয়েছে, তার জন্য দায়ী আপনার এই বাংলাদেশি বন্ধু তারেক ভাই। কি উদ্ধার হলো স্যার? তারেকের কাছে যা শুনেছি সেটা একেনবাবুকে বললাম। কিরকম সাদা বল স্যার? টেনিস বল? বাউন্সি বল। বাউন্সি বল? সেটা আবার কি স্যার? যে বলগুলো খুব লাফায়। হ্যাঁ হ্যাঁ স্যার, বাচ্চাদের তো ওই বল নিয়ে খেলতে দেখেছি। ওটাকে যে বাউন্সি বল বলে তা জানতাম না। হ্যাঁ, সুপার বলও বলা হয়। সাইজে ছোট, কিন্তু একটু জোরে মাটিতে ছুড়লেই 3 তলা পর্যন্ত উঠে যেতে পারে। নিচের ল্যান্ডিংয়ে যখন বলটা নিয়ে ও খেলছিল, লাফিয়ে উঠে আমাদের ল্যান্ডিংয়ে ও আরো উপরে কোথায় চলে গিয়েছিল। বেচারা অনেক খুঁজেও সেটা পায়নি। 3 তলা পর্যন্ত উঠে যায়? অ্যামেজিং টেকনোলজি স্যার, ট্রুলি অ্যামেজিং। মাথা নাড়তে নাড়তে কথাগুলো বলে আমাকে প্রশ্ন করলেন। আপনি তো স্যার বিজ্ঞানী, কি করে বানানো হয় এমন বল? আহা, কি মুশকিল! ফিজিক্স পড়েছি বলে সবকিছু জানতে হবে নাকি? এক ধরনের বাউন্সি বল আছে যেগুলো সাইজে একটু বড় আর ফাঁপা হয়। তার মধ্যে হিলিয়াম গ্যাস আর হাই প্রেসারে বাতাস থাকে। সেগুলোকে বোধহয় স্কাই বল বলে। কিন্তু তারেক যে বাউন্সি বলের কথা বলছে সেগুলো সলিড বল। মাটিতে ফেললে দুটোই খুব লাফায়। বাউন্সি বল আবার লাফিয়ে কোন দিকে যাবে সেটা দেখবার জো নেই। খুব দামি স্যার? মনে হয় না, ছোটদের খেলার জিনিস, কতই বা তার দাম হবে। একেনবাবু অনুসন্ধিৎসা মিটিয়ে তারেককে বললাম, তুমি বরঞ্চ ছেলেটাকে একটা বল কিনে দাও, তাহলেই তো চুকে গেল ঝামেলা। আর আমাদের বাড়িতে এসে বেল বাজাতে বারণ করো, ঠিক আছে? আরে না দাদা, রায়হানের বাসায় ওরকম বল আরও আছে। ভাবি ওকে ভ্যালু অফ মানি শেখাচ্ছিলেন। জিনিসপত্র হারাইয়া পয়সা অপচয় করার তো কোনো মানে হয় না। চমৎকার! এই ভ্যালু অফ মানি শিক্ষার ফল হলো প্রতিবেশীদের শান্তি নষ্ট। এই নিয়ে অবশ্য আর কথাবার্তা হলো না। কফি খেতে খেতে
বাংলাদেশের নানান গল্প করে তারেক বিদায় নিল। তারেক চলে যাবার একটু বাদেই প্রমোদ এলো। এসেই বলল, তোর সেই ছোকরা তো এখনো বল খুঁজে বেড়াচ্ছে। তুই দেখলি? হ্যাঁ, ওর মার সঙ্গেও পরিচয় হলো। দারুণ সুন্দরী। বললেন বিল্ডিংয়ের কারোর সঙ্গেই পরিচয় হয়নি তারেক ছাড়া। বিকেলে চায়ের নিমন্ত্রণ করেছেন। বললেন তারিক আজ আসছে, আমরাও যদি আসি। চাইটা আবার কি বস্তু? ইরানিয়ান চা। খেয়েছিস কখনো? দারচিনি, আদা, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এইসব মিশিয়ে বেশ একটা কিক আছে। বলেন কি স্যার, চায়ের টেস্ট তো পাল্টেই যাবে। সেজন্যই তো ওটা ইরানিয়ান চা। আমি তো বলে দিলাম যাব। ধরে নিচ্ছি তোরাও আসবি। আমি একটু ইতস্তত করছিলাম। বাবু বললেন, চলুন না স্যার, একটু নতুন এক্সপিরিয়েন্স নয় হবে? রায়হানের মার নাম নাজরিন সিরাজি। নাজরিন শব্দের অর্থ বুনো গোলাপ ফুল। প্রমথ ভুল বলেনি, নাজরিন সত্যিই সুন্দরী। ওর বরের নাম ফারহাদ। ভদ্রলোক, সুপুরুষ আর হাসি খুশি। কানেটিকাটে ওর কার্পেটের ব্যবসা। ম্যানহাটনে এসেছেন তার একটা ব্রাঞ্চ খুলতে। তারেকের কাছে আমাদের কথা শুনেছেন। বুঝলাম, ফারহাদই আমাদের সবাইকে ডাকার কথা নাজরিনকে বলেছিলেন। আজকের চা খাওয়া নিতান্তই প্রাথমিক আলাপচারিতার জন্য। শনিবার একটা ফুল কোর্স পার্সিয়ান ডিনারে আসার আমন্ত্রণ জানালেন। এইখানে বলি, চায়ের এই ব্যাপারটা শুধু চা নয়, তার সঙ্গে নানান ধরনের নোনতা মিষ্টির আয়োজন ছিল। একটু একটু মুখে দিয়েও প্রায় রাতের খাওয়াই হয়ে গিয়েছিল। এইরকম পেট পুড়ে খাওয়ার পর আবার কয়েকদিন বাদই ডিনার খেতে আসা, আমি অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু একেনবাবু আর প্রমথর দেখলাম তাতে কোনো সমস্যা নেই। আমার তরফ থেকে সাড়া না পেয়ে ফরহাদ ভাবলেন শনিবার নিশ্চয়ই আমার অন্য কোনো প্রোগ্রাম আছে। তাই তিনি বললেন, আপনি শনিবার ব্যস্ত থাকলে কবে সুবিধা হবে বলুন। তখন এক প্রকার বাধ্য হয়েই বললাম, আরে না না, ঠিক আছে, আমিও আসবো। এই সময় একটা ফোন আসায় ফারহাদ একটু ভেতরে গেলেন। নাজরিন কিচেনে গিয়েছেন একেনবাবুর জন্য কয়েকটা বাকলা বা পেস্ট্রি প্যাক করতে। খানিক আগেই ওগুলো খেতে খেতে একেনবাবু বারবার এমন করে অ্যামেজিং আর হেভলি বলছেন, এটা যে করবেন তাতে আশ্চর্য হইনি আমি। এটা ঠিক কথা, আমাদের পাড়ার টার্কিশ দোকানের বাকলাভার থেকে নাজরিনের বানানো বাকলাভা অনেক বেশি সুস্বাদু। কিন্তু তার জন্য এতবার অ্যামেজিং বা হেভলি বলা একটু বাড়াবাড়ি। কিন্তু একেনবাবুর মুখ বন্ধ করবে কে? ঘরে হোস্টরা কেউই নেই। সেই ফাঁকে প্রমথ আমাকে বলল, এত যে মেলা আত্মীয়তা ওরা করছেন, পার্সিয়ান কার্পেট কেনার মতো রেস তো যে আমাদের পকেটে নেই, সেটা বোধহয় জানেন না। তবে আমার মনে হলো কারণটা অন্য। ফারহাদ ব্যবসা নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যস্ত থাকেন। স্ত্রী ও ছেলে বেশিরভাগ সময় একা থাকেন। প্রতিবেশীদের সঙ্গে পরিচয় থাকাটা সিকিউরিটির দিক থেকে ভালো। নাজরিন আর ফারহাদ দুজনে ইরানের সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। নাজরিন সদা হাস্যময়, কথা বলেন কম। ফারহাদ হচ্ছেন গল্পের লোক। ইরানের নানান গল্প ওর কাছ থেকে শুনলাম। ফারহাদের বাবা ছিলেন ইরানের শাহ রেজা পাহলভির খুব কাছের লোক। ইরান রেভলিউশনের সময় শাহ যখন পালিয়ে মিশরে চলে যান, তখন ফারহাদের বাবা শাহর জিনিসপত্র বাইরে পাচার করতে অনেক সাহায্য করেছিলেন। শাহ চলে যাবার বেশ কিছুদিন ওরা তেহরানে লুকিয়েছিলেন। তারপর কোনো মতে পালিয়ে যান দক্ষিণ আমেরিকায়। সেখান থেকে পানামা হয়ে অবশেষে মার্কিন মুলুকে। তেহরানের বিলাসবহুল জীবন ছেড়ে ফারহাদের বাবা পায় কদরপহীন অবস্থায় শুরু করেছিলেন পার্সিয়ান কার্পেটের ব্যবসা। চেনা জানা সূত্র ধরে প্রথম দিকে কয়েকটা ডিপার্টমেন্ট স্টোরে কার্পেট সাপ্লাই করত। পরে বাবা আর ছেলে মিলে নিজেদের একটা দোকানে খোলে।
কানেটিকাটের স্ট্যামফোর্ড শহরে। বাবার মৃত্যুর পর ফারহাদ সেটা বন্ধ করেছে। এখন ম্যানহাটনে এসেছেন একটা দোকান খুলবেন বলে। ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যায় ফারহাদরা খুবই বড়লোক। ঘরের কার্পেট, মেহগনি কাঠের সূক্ষ্ম কাজের চেয়ার আর সুদৃশ্য কফি টেবিল তার সাক্ষ্য দিচ্ছে। বিশাল এটো চেয়ারেতে এনামেলের মিনাকারি করা সুন্দর সুন্দর গয়নার বাক্স, খতমকারী কৌটো, ছোট নকশা আঁকা জলের পাত্র, প্লেট, কাপ আর বহু জিনিস যার নামও জানি না, বর্ণনাও করতে পারবো না ঠিক করে। মিনাকারি আর খতমকারী লিখতে পারলাম কারণ কিছুদিন আগেই একটা পার্সিয়ান আর্ট এক্সিবিশনে গিয়ে ওই কাজগুলো দেখেছিলাম আমি। মাঝখানের একটা তাকের ঠিক মধ্যিখানে অনেকগুলো ছোট ছোট সাদা বল সাজানো, সাইজে গুলির থেকে একটু বড়, 1 ইঞ্চির মতো ব্যাস হবে। তাদের মধ্যে 5টা বলের ওপরে একটা করে রোমান অক্ষর, আর, এ, এফ, এইচ আর ডি লেখা। সত্যি কথা বলতে কি, এইসব দামি দামি ডিসপ্লের মাঝখানগুলোকে দেখে অবাকই হলাম। নিশ্চয়ই সাদামাটা বল নয়। মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল। বলগুলো আমার চোখে বিস্ময় দেখে ফারহাদ বললেন, জাম্পিং বল। রেহান ওগুলো নিয়ে খেলতে ভালোবাসে। আগে ডজন ডজন কিনতাম, প্রতিদিন খেলতে গিয়ে কয়েকটা করে হারাতো। এখন পয়সা বাঁচাতে ও নিজেই ওর জন্য বলগুলো বানাই। নিতান্তই রসিকতা। প্রতিদিন 1 ডজন জাম্পিং বা সুপার বল কেনার আর্থিক ক্ষমতা ওর আছে। আপনি নিজে বানান না স্যার? ভেরি ইন্টারেস্টিং। ওটারই বোধহয় একটা হারিয়েছে। আমার কাছে এসেছিল সেটার খোঁজ করতে। হ্যাঁ, বেচারা ভীষণ মন খারাপ করেছে। এই বিল্ডিংয়ে কোথাও নিশ্চয়ই আছে, চোখে পড়লে দেখবেন তো। বেচারা খুব মন খারাপ করে আছে। এবার মুখ খুললেন নাজরিন। আসলে মায়ের মন তো। আমরা সবাই বলগুলোর দিকে তাকিয়েছি দেখে নাজরিন বোধহয় বুঝলেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন এতগুলো বল থেকে তো একটা দিয়ে দেওয়াই যায়, কিন্তু না, আমরা ওকে শেখাবার চেষ্টা করছি দায়িত্বশীল হতে। কিছু হারালেই আরেকটা পাওয়া যায় না। হ্যাঁ, তা তো বটেই ম্যাডাম। আরে শুনেন শুনেন, ইনি একজন মস্ত বড় গোয়েন্দা, বুঝছেন? একেন বাবুকে দেখিয়ে তারেক বলল, দেখবেন ঠিক খুঁজে বাইর করবেন। কি যে বলেন স্যার! বলে একেনবাবু চেয়ার থেকে উঠে এটেজের কাছে গেলেন বলগুলো দেখতে। দেখার পর বললেন, খেয়াল রাখবেন ম্যাডাম, যদি চোখে পড়ে। আচ্ছা, ও রায়হান কোথায়? তারেক জিজ্ঞেস করলো। ওর দাদুর বাড়িতে গেছে। ইরানের ইতিহাস ভালো জানতাম না। নাদির শাহর নাম স্কুলে ইতিহাসের বইয়ে পড়েছিলাম। দিল্লিকে তছনছ করে মুঘলদের ময়ূর সিংহাসন আর সেই সঙ্গে আকবরী হিরে, কোহিনূর ইত্যাদি লুট করে ইরানে নিয়ে গিয়েছিল। কিন্তু সেটা তো 1739 সালের ব্যাপার। কেন জানি না ওই তারিখটা মনে ছিল। তারপর তিনি খুনও হয়েছিলেন যদ্দূর মনে পড়ছে, কবে সেটা মনে নেই। তারপর 200-250 বছর ইরানে কি ঘটেছে অল্পই জানি। এখন আর না জেনে উপায় নেই। একেনবাবুর মাথায় চেপেছে ইরান সম্পর্কে জানতেই হবে। আমার বুক শেলফে ইরানের ইতিহাসের ওপর একটা বই ছিল। আমার স্বভাব সস্তায় বই বিক্রি হচ্ছে দেখলেই কিনে ফেলে, কিন্তু সময় করে আর পড়া হয় না। বইটা একেনবাবুর চোখে পড়ায় সেটি হস্তগত করেছেন। এখন ইরানের ইতিহাস শুধু জানতে হবে না, জানতে হবে একেনবাবুর বকবকানি শুনে। পরের দিন সকালবেলা প্রমোদ কফি বানিয়েছে। আমি সবার জন্য পাউরুটি টোস্ট করছি। একেনবাবু আমার পেছনে এসে বললেন, বুঝলেন স্যার, রেজা পাহলভি গতিচ্যুত হয়েছিলেন 1979 সালে। তার প্রচুর ধনরত্ন ছিল। লাকিলি তার বেশিরভাগই রক্ষা পেয়েছে। তা সাজানো আছে তেহারানপুর মিউজিয়ামে। আপনি তেহারানপুর গেছেন স্যার? না। ধনরত্নগুলো নাকি দেখার মতো। আচ্ছা স্যার, ওগুলো বেশিরভাগই তো একসময় আমাদের ছিল, মানে
মুঘল পিরিয়ডে ওই নাদির শাহ ব্যাপারটা আর কি? এবার প্রমোদ আমাকে বাঁচালো। কি উল্টোপাল্টা বকছেন মশাই? ইরানের সভ্যতা কি আজকের? ওদের নিজেদের সম্পদের কোনো অভাব ছিল? একেনবাবু তখন প্রমোদকে নিয়ে পড়লেন। কি মুশকিল স্যার, ময়ূর সিংহাসন আমাদের ছিল না? কোহিনূর মণি? আপনি মশাই ইতিহাসটা ভালো করে পড়ুন। কোহিনূর মণি এখন ব্রিটিশদের কাছে, আর ওই ময়ূর সিংহাসন গলিয়ে ফেলা হয়েছে বহুদিন আগে। সেই গলানো সোনা এখন কোন দেশে আছে কে জানে। প্রমোদের কাছে থাবা খেয়ে একেনবাবু একটু চুপ করলেন। তারপর একটা অদ্ভুত প্রশ্ন। স্যার, বাউন্সি বল আর জাম্পিং বল কি এক? প্রমোদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, এর সঙ্গে ইরানের ইতিহাসের সম্পর্ক কি? না না স্যার, এটা অন্য প্রসঙ্গ। সে তো বুঝতেই পারছি, উত্তর হলো একই। এদের কতগুলোকে আবার ক্রেজি বলও বলা হয়, যেগুলো কোন দিকে লাফাবে বলা শক্ত। এগুলো বানানো তো স্যার কঠিন আছে, তাই না? মোটেই নয়, আমি তো ছোটবেলাতে বানিয়েছি অনেক। ছোটবেলায় বানিয়েছি? যত সব। প্রমোদ মাঝে মাঝেই বড় বড় কথা বলে। তুই আবার কবে বানালি রে? আমি তো দেখিনি কোনোদিন। তুই কি আমার গার্জেন যে সব কিছু তোকে দেখিয়ে করতে হবে? তারপর একেনবাবুকে উদ্দেশ্য করে বলল, বাপি বানাতে পারবে কিনা জানি না, কিন্তু শিখিয়ে দিলে আপনি পারবেন। কি যে বলেন স্যার! ব্যাপারটা সত্যি খুব কঠিন নয়। একেনবাবুর অনুরোধে প্রমোদ তার পরের দিনই কি করে বাউন্সি বল বানানো যায় তার ডেমনস্ট্রেশন দিল। খুবই সহজ। ল্যাব থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর সোডিয়াম সিলিকেট, যাকে লিকুইড গ্লাস বলা হয়, নিয়ে এলো সেটা। তারপর 1 চামচ অ্যালকোহল আর 4 চামচ লিকুইড গ্লাস মিশিয়ে একটা কাঠি দিয়ে নাড়তে নাড়তেই জলীয় মিক্সচারটা বেশ শক্ত হয়ে গেল। হাতে গ্লাভস পরে সেটা হাতে তুলে ময়দা ঠাসা করে বেশ গোল্লা করে ফেল। তারপর বলল, এই দেখুন আপনার বাউন্সি বল। বলে ওটা মেঝেতে ফেলতেই দেখি বেশ লাফিয়ে উঠেছে। একেনবাবু তো বেশ মুগ্ধ। আরও নানাভাবে করা যায়, আমি একটা সহজ উপায় দেখালাম। মানতেই হবে, প্রমোদ এগুলো বেশ জানে। আমি যখনকার কথা বলছি, তখন ইন্টারনেটে এইসব কায়দা কানুন দেখতে পাওয়া যেত না। ও কোত্থেকে জেনেছিল কে জানে। গ্লাভস না পরে এগুলো আবার করতে যাবেন না। একেন বাবুকে সতর্ক করল প্রমোদ। না না স্যার, আমি আপনার এইসব কেমিক্যালে হাত দেব না। কিন্তু অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। সোফায় বসে বেশ কিছুক্ষণ পা নাড়লেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, এটা যেটাতে 5টা বলের উপর রোমান অক্ষরে লেখা ছিল আর এ এফ এইচ আর ডি, খেয়াল করেছিলেন? দেখেছি, কিন্তু কোন অক্ষরগুলো ছিল খেয়াল করিনি সেটা। আমি করেছি। আমার মনে হয় একটা এ মিসিং। আপনি আমার ভাত মারবেন স্যার। এবার আমি ধরতে পারলাম, নিশ্চয়ই ফারহাদ ছিল, একটা হারিয়ে গেছে। এর 2 দিন বাদে সকালবেলায় ব্রেকফাস্টে বসে একেনবাবু হাসি হাসি মুখে 2টো সাদা বল টেবিলে রাখলেন। একটা একটু টোল খাওয়া, অন্যটা বেশ গোলই আছে। আরে, এ তো মনে হচ্ছে রায়হানের বল। কোত্থেকে পেলেন এ দুটো? জিজ্ঞেস করলাম তাকে। এটা পেলাম লিফটের কোনায়, আর অন্য দুটো একতলার ল্যান্ডিংয়ে। অন্য দুটো? তাহলে তো 3টে বল থাকার কথা। হ্যাঁ স্যার, এখানে দুটো আর একটা আমার ঘরে আছে। যান, এবার বলগুলো ফেরত দিয়ে আসুন। নাজরিন খুশি হবেন, একটার বদলে 3টে বল ফেরত পাচ্ছে। এই না হলো ডিটেকটিভ। ফারহাদ তাহলে ঠিকই বলেছেন, ছেলেটা বল হারাতে ওস্তাদ। স্যার, এরকম বল নিয়ে ল্যান্ডিংয়ে খেললে হারিয়ে যেতে বাধ্য। আমি নিজে কটা লাফায় দেখতে গিয়ে একটা বল প্রায় হারিয়েই ফেলেছিলাম। গরু খোঁজা খুঁজতে হয়েছিল। তবে একটা কথা স্যার, কি? ভাবছি দুটো বল ফেরত দেব।
তিনটে নয়। কেন, আরেকটা নিয়ে নিজে খেলবেন? তা নয় স্যার, খুঁজছিলেন তো মোটে একটা বল, তার বদলে দুটো পেলে খুশিই হবেন। অন্যের দ্রব্য না বলে নেবাটা চুরি করা, জানেন না? তা বললে শুনবো কেন? আরেকটা কথা তো আছেই, ফাইন্ডার্স কিপার্স, যে খুঁজে পেয়েছে জিনিসটা তার। বেশ, আমি কিন্তু নাজরিনকে বলে দেবো আপনি একটা পকেটে ভরেছেন। আরে না স্যার, আমি কি সত্যি চুরি করব নাকি? 3 নম্বরটাও দেব। প্রমোদ ল্যাবে যাবার পর আমি আর একেনবাবু একসঙ্গে কলেজ যাব বলে বেরোলাম। পথে দোতলায় নেমে নাজরিনদের অ্যাপার্টমেন্টে বেল বাজাতেই নাজরিন দরজা খুললেন। ম্যাডাম, এই যে রায়হানের দুটো বল খুঁজে পেয়েছি। একটাই তো হারিয়েছিল, দুটো? নাজরিন বিস্মিত হয়ে বল দুটো হাতে নিলেন। বল দুটো একটু উল্টে পাল্টে থ্যাংক ইউ বললেন। ইউ আর ওয়েলকাম ম্যাডাম। অ্যাপার্টমেন্ট থেকে কলেজে যাবার সারাটা পথ একেনবাবু দেখছি কথাই কোনো বলছেন না। প্রশ্ন করলে শুধু হ্যাঁ হুঁ করছেন, মনটা অন্যদিকে। কি ভাবছেন? কিছু না স্যার। একেনবাবু যদি কিছু না বলতে চান, কিছুই বলবেন না। আমিও আর প্রশ্ন করলাম না। সকালে একটাই ক্লাস ছিল, সেটা শেষ করে আমার অফিসে বসে আছি। এমন সময় হাসি হাসি মুখে একেনবাবু এসে হাজির। কি ব্যাপার? একটা খাম হাতে ধরিয়ে বললেন। দেখুন স্যার। ভেতরে ছোট্ট একটা কাচের টুকরো। এটা কি? মনে তো হচ্ছে স্যার হিরে। হিরে? সে কোত্থেকে পেল? এর ভেতর থেকে বলে পকেট থেকে আধখানা করা সাদা বল দেখালেন। প্রমথবাবুর ল্যাব থেকে কাটিয়ে এনেছি। বলের দুটো টুকরো হাতে নিয়ে দেখি একটার পেছনে লেখা এ। রায়হানের বল? হ্যাঁ স্যার। আর এই হিরেটা? মনে হয় ইরানের শাহদের রাজকোষ থেকে চুরি যাওয়া জিনিস। কি বলছেন যা তা? সেটা নাও হতে পারে, তবে আমার বিশ্বাস এরকম আরো 5টা হিরে নাজরিন ম্যাডামের বাড়ি আছে। পরের ব্যাপারটা সংক্ষেপে বলি, যেটা আমরা কেউই জানতাম না। কয়েক মাস আগে নিউ ইয়র্কের ডায়মন্ড ডিস্ট্রিক্ট থেকে বেশ কিছু দামি হিরে চুরি হয়েছিল। ব্যাপারটা নিয়ে হইচই হয়নি, পুলিশই ব্যাপারটা গোপন রেখেছিল অনুসন্ধানের সুবিধার জন্য। কিন্তু এই বলের মধ্যে সেই হিরে পাওয়া যাবে, একেনবাবু সেটা জানলেন কি করে? একেনবাবু বললেন। কি মুশকিল স্যার, আপনার বই থেকেই তো। আমার বই থেকে? ওই যে ইরানের ইতিহাস পড়লাম, দেখলাম অনেক মণিমাণিক্য ইন্ডিয়া থেকে নাদির শাহ নিয়ে গিয়েছিলেন, আর রেভলিউশনের সময়ও কিছু চুরি গিয়েছিল, আর কিছু নিশ্চয়ই ফেরাওদের বাবা সরিয়েছিলেন রেজা পহলভি যখন মিশরে পালান। কিন্তু এগুলো তো সেই সব হিরে নয়। তা নয় স্যার, কিন্তু খটকা লেগেছিল যখন দেখলাম কতগুলো বলে অক্ষর লেখা। এটা জেনারেটের অক্ষর লেখা ছিল 5টায়, কিন্তু প্রমোদ ঠিকই ধরেছিল সংখ্যায় হবে 6টা। বোঝা যায় ওগুলোকে কোনো কারণে অন্যগুলোর থেকে আলাদা করে রাখা ছিল। কিন্তু যখন দেখলাম একটা বল হারিয়েছে দেখে নাজিরা ম্যাডাম উদ্বিগ্ন, তখন সন্দেহ হলো নিশ্চয়ই সেই অক্ষরওয়ালা বলটা হারিয়েছে বলে। সেটাকে খুঁজে পেলাম, সেই সঙ্গে আরো দুটো। ইচ্ছা করেই অক্ষরওয়ালা বলটাকে ফেরত না দিয়ে অন্য দুটো দিলাম। আপনি তো নিজেই দেখলেন, সেই বল দুটো ফেরত দিয়ে নাজিরা ম্যাডাম উৎফুল্ল হলেও বলে মনে হয় না। তাই সেরাভাবে থ্যাংক ইউ বললেন। কেন স্যার সেটাই ভাবছিলাম। এদিকে প্রমোদবাবু দেখিয়েছিলেন বলগুলো বাড়িতে বানানো কিছুমাত্র ব্যাপার নয়। সেই ক্ষেত্রে ছোট সাইজের দামি জিনিস যেমন হিরে নিশ্চয়ই ওর ভিতরে লুকিয়ে রাখা যায়। তাই এসেই প্রমথবাবুর ল্যাবে গিয়ে বলটাকে সাবধানে 2 টুকরো করলাম। প্রথমে ভেবেছিলাম ইরানে চুরি যাওয়া হিরে, ফেরাও সাহেবের ইরানিয়ান কানেকশনের জন্য। রাজকোষ থেকে চুরি হলে ক্যাপ্টেন স্টুয়ার্টের সেটা জানা সম্ভব নয়। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক তো আদায় কাজ কলায়। তবুও ক্যাপ্টেন স্টুয়ার্টকে ফোন করি ঠিক কি করা উচিত জানার জন্য। তখনই ডায়মন্ড ডিস্ট্রিক্টে চুরির কথা শুনি।
আপনার কি ধারণা ফারহাদ আর নাজরিন এই চুরির সঙ্গে জড়িত? অবশ্যই স্যার, একটা ইরানিয়ান গ্যাং ইস্ট কোস্টাল এরিয়ায় আস্তানা গেড়েছে। একাধিক জায়গায় ওরা বাগলারি করেছে। দুটো প্রশ্ন, আমাদের খেতে ডেকে ইরানের শাহাদের সঙ্গে ওর পরিবারের কানেকশনের গল্পটা ফাঁদলেন কেন? আর বল খুঁজে দেবার কথাই বা বললেন কেন? আমার ধারণা, হারানো বলটা খোঁজার জন্য অনেক সাহায্য কাজে লাগে না। বিশেষ করে নাজরিন ম্যাডামের মতো সুন্দরী আর রয়্যাল ফ্যামিলির কানেকশন দেখলে আমরা সবাই একটু বেশি উৎসাহে বলটা খুঁজি। পরে আমরা ভাবি আরও তো অনেক বল আছে, সেখান থেকে একটা দিলে তো হয়। তাই ম্যাডাম শিশু শিক্ষার ব্যাপারটা জুড়ে দিয়েছে। এরপর স্যার আমরা কি আর না খুঁজে পারবো? এবার কি হবে? পুলিশ ওয়ারেন্ট নিয়ে বেরিয়ে গেছে ওদের অ্যাপার্টমেন্ট সার্চ করতে। আর আমার পৌঁছাতে পৌঁছাতে সেই কাজটাও বোধহয় শেষ হয়ে যাবে। শুনছিলেন সুজন দাশগুপ্তের লেখা বাউন্সি বল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পোস্টার মেকিংয়ে স্বাগত এবং শিবম। আপনাদের যদি কোনো গল্প পছন্দ হয়ে থাকে সেটি আমাদের মেল করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।